পার পার্সন বাজেট ছিল মাত্র 20,000 টাকা। শিলিগুড়ি থেকে দার্জিলিং ঘুরে এবং আবার শিলিগুড়ি ব্যাক করে এতটা টেস্টলেস ছিল। তো এই হচ্ছে কি আমাদের বাস। সো গাইজ, গল্পের শুরুটা 2019 থেকে। অন্য সবার মতো আমারও ইচ্ছা ছিল বিদেশের মাটিতে বাইক চালানোর, কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে আমি ছিলাম একদম নিম্ন মধ্যবিত্ত একটা পরিবারের সন্তান, যার কারণে এইটা আমার কাছে অনেকটা আকাশছুঁই একটা স্বপ্নের মতো ছিল। কিন্তু আমার একটা জিনিস ছিল, সেটা হচ্ছে গিয়ে ইচ্ছা শক্তি। আমি এই পুরো জার্নিটা পুরোপুরি আল্লাহ এবং আমার ইচ্ছা শক্তির উপর বেস করেই করছি। তো ঘটনা তখন থেকে শুরু হয়। 2019 সালে আমি প্ল্যান করি যে আমার একটা ছোট্ট বিজনেস মেকানিক্স মোটরসাইকেলস, সেখান থেকে একটা প্রফিট, আর যে প্রফিটটা আসবে সেই প্রফিটটা দিয়ে আমি এক সময় বিদেশের মাটিতে বাইক চালাতে যাব বা ট্যুর করতে যাব। তো তখন থেকেই আমি হার্ড ওয়ার্কিং শুরু করি, কাজ করতে 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 2023-এর 2023-এর থেকেই আমি আমার পাসপোর্টের কাজটা স্টার্ট করতেছিলাম, যেহেতু আমার কাছে পাসপোর্ট ছিল না। সো 2023-এর লাস্টের দিক দিয়ে আমি আমার পাসপোর্ট পাই, দেন ভিসা পাই 2023-এর নভেম্বরে। ভিসাটা ছিল হচ্ছে গিয়ে 6 মাসের ইন্ডিয়ান ভিসা। আমাদের ফার্স্টে প্ল্যান ছিল আমরা ঢাকা থেকে গোয়া যাব, গোয়া থেকে বাইক রাইড করব, বা গোয়া থেকে দিল্লি যাব, দিল্লি থেকে সেখান মানালি যাব, বাইক রাইড করব। কিন্তু আমার পারিবারিক কিছু সমস্যার কারণে আসলে সময় একদম শেষ হয়ে গেছিল। আমি আর ওই আগের যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা এক্সিকিউট করতে পারি নাই। কিন্তু আমার সব সময় ইচ্ছা ছিল যে আমি একটা বাজেট ট্যুর করব। আসলে সবাই তো প্লেন দিয়ে ফ্লাই করে গিয়ে রাইড করতে পারে, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি এমন কিছু বানাবো যেটাতে সবাই এফোর্ড করতে পারবে এবং সেই মেথডে গিয়ে সবাই নিজের মতো করে বাইক রাইড করতে পারবে ইন্ডিয়াতে। সো আমি আরেকটা প্ল্যান করি, আমি এবং আমার ট্যুরমেটস যারা আছে আমরা প্ল্যান করি যে আমরা বেরোয় কলকাতা থেকে শিলিগুড়ি যাব, শিলিগুড়ি থেকে এরপর আমরা দার্জিলিংয়ের দিকে যাব, দার্জিলিংয়ে বাইক রাইড করব। ফার্স্টে ছিল পুরাটাই হচ্ছে গিয়ে, আমরা যেহেতু ফার্স্টবার যাচ্ছি আমরা পুরাটাই হচ্ছে গিয়ে ট্যাক্সিতে ট্রাভেল করব। পরবর্তীতে হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হইতে হইতে আমরা এটা বাইকে শিফট হইলাম। চিন্তা করলাম যে ঠিক আছে, বাইকও আমরা রেন্ট নিয়ে এফোর্ড করতে পারবো, আর প্ল্যানিংটাই এভাবে সাজাইলাম। তো ভিসা আমাদের ছিল হচ্ছে গিয়ে পেট্রাপোল, যে বেনাপোল পেট্রাপোল যে পোর্ট আছে সেটা দিয়ে। তো আমরা স্টার্ট করলাম জার্নি। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে গিয়ে যেহেতু বাজেট ট্যুর করতেছি, যার কারণে আমরা ট্রেন টিকিট কেটে নিলাম। ট্রেন টিকিট কাটলাম আমরা বেনাপোল রাত্রে 12টায় আমাদের ট্রেন ছিল। সো আমরা ট্রেন কাটছি 600 টাকার যে টিকিটটা নর্মাল শোভন চেয়ার, সেটায় আমরা রাত 12টার দিকে কমলাপুর থেকে বেনাপুরের উদ্দেশ্যে রওনা শুরু করি। ওয়েল, আমরা হচ্ছে গিয়ে ট্রেনে উঠে পড়ছি। ট্রেন হচ্ছে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। আর আমাদের বগি হচ্ছে গিয়ে ঝর্ণা আপার না এত কিছু বলা যাবে না। তো এখনই ট্রেন ছেড়ে দিবে। আর মোটামুটি আমরা ঘাইমা টাইমা, একদম অবস্থা খারাপ একদম। হ্যাঁ, আমরা পদ্মা সেতুতে যাবো। এই ফার্স্ট আমরা হচ্ছে গিয়ে পদ্মা সেতুতে ট্রেন দিয়ে যেতেছি। আমরা তো বাইক চালায় বলতেছি। হ্যাঁ, ভোরবেলা নামাই দিবে, বেশি কোনো জানি না তো। এই হচ্ছে গিয়ে বাইরে। তো আমরা এখন আছি হচ্ছে গিয়ে রাজবাড়ি রেলওয়ে স্টেশনে। এখানে 10 মিনিট একটা ব্রেক দেওয়া হয়েছে। এটাই ফার্স্ট ব্রেক, যার কারণে হচ্ছে গিয়ে সবাই নেমে খাওয়া দাওয়া করতেছে আর আমরা খাচ্ছি। ও ফ্রুটিকা, থ্যাংক ইউ জবি। ভাই আচ্ছা, এখন একটু খাওয়া দাওয়া করবো। আমি যদিও বাসা থেকে অনেকগুলো খাই আসছি, আর কেউ খায় নাই, তাও হালকা খায় ঘুমাইতে হবে। So we are
জাস্ট রিচড এট বেনাপোল। সারা রাত ঘুমাই নাই, চোখের অবস্থা খুব বাজে, এই যে চোখের অবস্থা খুব বাজে, লাল লাল হয়ে গেছে। আর মাত্র বেনাপোলে নামলাম, এখন আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। তো আমার ট্যুরমেট হিসেবে ছিল সোহাগ ভাইয়া এবং জবি। সো আমরা তিনজন মিলেই প্ল্যান করি যে আমরা তিনজন ইন্ডিয়াতে যাব, আর যা কিছু হবে সব 3 ভাগে স্প্লিট করবো, তার মানে খরচের ব্যাপারটা। আর মজার বিষয় হচ্ছে গিয়ে আমাদের পার পার্সন বাজেট ছিল মাত্র 20,000 টাকা। অর্থাৎ আমরা এই 20,000 টাকা দিয়ে ঢাকা থেকে কলকাতা, কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি গিয়ে দার্জিলিং গিয়ে আমাদের টোটাল 7 দিনের ট্যুর ছিল। 7 দিন থেকে বাইক ভাড়া নিয়ে দার্জিলিং এক্সপ্লোর করে আবার ঢাকা ব্যাক করা। কিন্তু আমরা লাস্টে যেই ব্যাপারটা দেখছি যে আমাদের বাজেট কিন্তু আরো অনেক কম লাগছে। কত কম লাগছে সেটা আমি আপনাদেরকে ভিডিও লাস্টে দিক দিয়ে বলবো। বেনাপোল বর্ডারে আমরা যখন যাই, আমাদের যেতে যেতে প্রায় 7টা বেজে গেছিল। 7টার সময় আমরা নাস্তা করছি, তারপরে বেনাপোল বর্ডারে গেছি। সেই দিন প্রায় বেনাপোল বর্ডার প্রায় খালি ছিল। আমাদের সামনে 20 থেকে 25 জনের মতো সিরিয়াল ছিল একটা। আমরা সবার লাস্টের দিক দিয়েই ছিলাম। আর সবচেয়ে বড় বিষয় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে, আপনারা যখনই দেশের বাইরে যান না কেন, সবার ফার্স্ট টিপ যেটা, আপনাদের পাসপোর্টে অবশ্যই ডলার এন্ডোর্স করে নিয়ে যাবেন। আপনারা যদি ডলার নেন সেক্ষেত্রে তো নেবেন, এন্ডোর্স আপনাকে অবশ্যই করতে হবে। আর যদি আপনি ডলার নাও নিয়ে যান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ডলার এন্ডোর্স করে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু আপনাকে এই পোর্টগুলোতে অনেক ধরনের প্রবলেম সম্মুখীন হতে হবে। তো আমরা পেট্রাপোল বর্ডার ক্রস করার পরে ওই পারে যখন আমরা পেট্রাপোল দিয়ে বের হই, তখন আমরা অল্প কিছু টাকা কনভার্ট করে নিয়ে যাই, তার মানে টাকা থেকে রুপিতে কনভার্ট করি। এখান থেকে আমরা পেট্রাপোল থেকে চলে যাই বনগাঁও স্টেশনে। তো আমরা বনগাঁও থেকে লোকাল ট্রেনে করে চলে যাই শিয়ালদা। আর শিয়ালদা থেকে আমরা একটা এসি ট্যাক্সি ভাড়া নিই। যেহেতু গত রাতে আমরা ঘুমাইতে পারিনি, আমরা খুব এক্সস্টেড ছিলাম, আর লোকাল ট্রেনে ট্রাভেল করাটা আসলে অতটা মজাদার না, অনেক টাফ একটা বিষয়, গাদাগাদি করতে হয় অনেক। তো আমরা ওই এসি ট্যাক্সিটা ভাড়া নিয়ে চলে যাই মার্কিউস স্ট্রিটে। সেখানে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের থাকার প্ল্যান ছিল, আর ওইখানে গিয়ে একটু খোঁজাখুঁজি করে আমরা একটা হোটেল ভাড়া নিই, যেটার পার ডে রুম রেন্ট ছিল 1500 রুপি করে। আর আমরা যেহেতু 3 জন ছিলাম, তো 3 জনে আমাদের কাছে মনে হয়েছে এটা একটা ভালো ডিল, যার কারণে আমরা রুমটা থেকে ছিলাম, এবং ওইটার মধ্যেও কিন্তু এসি ছিল। তো সেই দিন সারাদিন আমরা কলকাতায় ঘোরাঘুরি করলাম। আমরা গেলাম জাকারি স্ট্রিটে, সেখানে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, যেটা মোটেও আমার জন্য খুব ভালো ছিল না টেস্টটা। গিয়ে ব্যাক করতেছি আমাদের হোটেলে। আর অ্যাজ ইউজুয়াল যেটা বললাম, যে খাবারটা এতটা টেস্টলেস ছিল, আমরা আসলে এক্সপেক্ট করি না এতটা। বাট দুপুরের যে খাবারটা খাইছি সেটা কিন্তু খুব ভালো ছিল। সবসময় ভিডিও দেখি জাকারিয়া স্ট্রিটের এই ধরনের খাবারগুলো অনেক টেস্টি হয়, বাট ব্যাপারটা যে বেশি টেস্টি হয়ে গেছে আমাদের জন্য এটা আমরা বুঝতে পারিনি। যাই হোক, কোনোটাই ভুল না, ভুল হচ্ছে শিক্ষা। এখন রুমে যাব, এসিটা ছাড়বো, গরমটা আবার একটা ঘুম দিব, কালকে সকালবেলা উঠবো। পরের দিন সকালবেলা আমাদের প্রথম কাজ ছিল শিলিগুড়ির জন্য টিকিট কাটা। যেহেতু ফার্স্টে আমি আপনাদেরকে বলছি যে আমি একটা বাজেট ট্যুরে আসছি, সো আমাকে যাই করি না কেন সেটাই আমাকে বাজেটের সবচেয়ে কম দামি যেটা, সেটাই আমাকে খুঁজতে হবে। সো এটা হচ্ছে গিয়ে কলকাতার বাস স্টেশন, এখান থেকে সব টিকিট কাটা যায়। এটা হচ্ছে গিয়ে ধর্মতলা থেকে একটু সামনে, অ্যান্ড এইখানে আপনারা হচ্ছে গিয়ে শিলিগুড়ির বাস পাবেন, এখানে সব লেখা আছে। আমরা শিলিগুড়ির টিকিট হচ্ছে কেটে ফেলছি, তো আপনাদেরকে টিকিটটা একটু দেখাই, একটু বাইরে যায়নি আগে। ওকে, এই হচ্ছে গিয়ে টিকিটের অবস্থা। অ্যান্ড আমরা নিছি 13, 14 এবং 21 নম্বর সিট। এই সিটটা হচ্ছে গিয়ে ইনক্লাইন করা যায়, পিছনে আর কি একটু শোয়ানো যায়। আর 2x2 সিট, তো এইটার দাম পড়ছে আমাদের এক একটা হচ্ছে গিয়ে 486 টাকা। আর আমরা যদি একদম বেসিক সিট নিতাম, যেটা ইনক্লাইন করা যায় না, সেটার সিট থাকতে হচ্ছে গিয়ে 3x2, তো ওইটার প্রাইস পড়তে হচ্ছে গিয়ে 430 টাকা বা 20 টাকা এরকম কিছু একটা। আর এইটা হচ্ছে গিয়ে 2x2 সিট, যার কারণে আমাদের হচ্ছে গিয়ে একটু বসতে ইজি হবে। আচ্ছা, আমরা এই যে 3x2 সিট, 3x3 সিট হচ্ছে এটা এরকম 3x2, আর 3x3 এর এখন কোনো বাস নাই, যেটা আমরা ওঠার সময় আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে গিয়ে টোটাল বাস স্টেশন,
এটা হচ্ছে কি ধর্মতলায় এসে আপনারা কাউকে জিজ্ঞেস করলেই হবে যে WBTC ওয়েস্ট বেঙ্গল সামথিং সামথিং, জানি না। তো আমরা হচ্ছে গিয়ে সকালবেলা এখনো নাস্তা করি নাই, তো নাস্তা করতে হবে আমাদের। এখন কমে একটু নাস্তা করতে হবে, যেহেতু আমরা বাজেট ট্যুরে আসছি এখানে, তো একটু কমের মধ্যেই বাজেটটা শেষ করতে, খাবারটা শেষ করতে হবে আমাদের। সেখান থেকে টিকিট কাটলাম আমরা সকালবেলা টিকিট কেটে আমরা চলে আসলাম আবার মার্কেট স্ট্রিটে। সেখানে এসে আমরা নাস্তা করলাম, আর আমরা হচ্ছে গিয়ে নাস্তা করতে চলে আসছি আব্দুল খালেক অ্যান্ড সন রেস্টুরেন্টে, যে আপনাদেরকে দেখাই। এইখানে এখন নাস্তা শেষ করে দেন গিয়ে রেডি হয়ে আমরা বের হয়ে যাব, কারণ রুম ছাড়ার সময় হয়ে গেছে, রুম ছাড়তে হবে 12টায়। আর আমরা আসার পরে হচ্ছে গিয়ে নিছি আপনার পরোটা, ডাল, গরুর গোস্ত, আর সঙ্গে হচ্ছে গিয়ে রুটি। এগুলো টেস্ট পারপাস, কারণ এখানে আমাদের খায়া একটু হচ্ছে গিয়ে টেস্ট করে নিতে হবে আগে, নাহলে হচ্ছে পুরোপুরি খাওয়া যায় না। দ্যাটস ওয়াই আগে অল্প প্রোডাক্ট নিয়ে আমরা টেস্ট করতেছি, তারপরে বেশি করে নেব। কি অবস্থা, আপডেট কি? হ্যাঁ, দেখি কি অবস্থা। রাস্তায় হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা এই নিনজা ZX-10R পাইলাম। Look at this. Look at that tire. ভাই রে ভাই, বিস্ট একটা। তো আমাদের হচ্ছে গিয়ে টাইমস আপ, আর আজকে দিনের জন্য আমাদের যে রুমটা আমরা ভাড়া নিয়েছিলাম সেটা টাইমস আপ। 12টা বেজে গেছে, আমরা এখন এখান থেকে বেরোবো, বাট আমাদের বাস হচ্ছে গিয়ে 5টায়। সো এই কত সময় আমরা এখানে হচ্ছে গিয়ে আমাদের ব্যাগগুলো রাইখা আমরা একটু ঘোরাঘুরি করব কলকাতার যে আশেপাশে জায়গাগুলো আছে সেগুলো। তো আপনাদেরকে জাস্ট একটু রুমটা দেখাই। এই হচ্ছে রুম, এসি আছে, 2টা বেড, একটা বেড এখানে এই। আর এইটার ভাড়া হচ্ছে গিয়ে আপনারা যদি এখানে আসেন অফ সিজনে তাহলে 1500 রুপির মতো পড়বে, আর যদি অন সিজনে আসেন সেক্ষেত্রে 2500 টাকার মতো পড়তে পারে, রুপির মতো পড়তে পারে। তো এইটা হচ্ছে গিয়ে একদম শ্যামলী বাস স্ট্যান্ড, যেটা শ্যামলী টিকিট কাউন্টার যেটা, সেটার পাশেই একটা চিপা দিয়ে একটা ভেতরে সাইডে হোটেল। মোটামুটি ভালোই আছে, বাট হচ্ছে গিয়ে আমার মনে হয় এই রুমের তুলনায় একটু একটু বেশি হয়ে গেছে। এটা যদি 1000-1200 মতো হইতো, 1000-1200 রুপির মতো হইতো, তাহলে আমাদের জন্য আরেকটু বেড়ে যেত। এটা হচ্ছে খালেক হোটেলে, যেখানে আমরা সকালবেলা নাস্তা করছি, সেখানে আমরা আবার দুপুরবেলা খাইতে আসছি। তো এটা হচ্ছে কালাভুনা, কালাভুনার প্রাইস কত সব ভাইয়া? 50 টাকায় কালাভুনা, ঠিক আছে। আর সাথে আলু ভর্তা, ডাল, কমপ্লিমেন্টারি ভাত। তো প্রায় 100 টাকার মধ্যে, 100 রুপির মধ্যে আপনি দুপুরের গরুর গোস্ত দিয়ে খাবার খেতে পারবেন। আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট খাবার এই কলকাতা আমরা যেখানে আছি সেখানে। আমরা চলে আসছি বাস স্টেশনে, তো এখন বাসে উঠবো। অ্যান্ড দেখো আমরা কি বাস নিয়েছি। এই বাসে করে আমরা যাবো না, মোটেও না, এই বাসে করে যাবো না। আমরা আর একটু ভালো ভালো বাসে যাব। তো বাস মনে হয় না এখনো আসছে এখানে, দেখি বাস আসছে নাকি। আমরা 1 ঘন্টা আগে চলে আসছি। তো এই হচ্ছে কি আমাদের বাস। অ্যান্ড যেহেতু আমরা চিপ ট্রাভেল করতেছি বা বাজেট ট্যুর করতেছি, দ্যাটস ওয়াই আমরা এটাই নিছি। এটার প্রাইস আমরা যেটা বললাম যে 470 বা 80 টাকা, 480 টাকা। তো এটার সিটগুলো দেখো, একটু হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল আমাদের দেশের মতো না, বাট ট্রাভেল করা যাবে। অ্যান্ড এটার সিটও ইনক্লাইন হয়, তো এটা একটা ভালো বিষয়। আর দুই সিট থাকার কারণে একটু বেশি জায়গা পাওয়া যাবে। এটার থেকে আরেকটু কম দামে যেটা আছে 450, সেই 450 সিটটা আবার এই পাশে 3টা, এই পাশে 2টা। সো ওইটা আরেকটু চাপাচাপি করে বসতে হয়, যার কারণে আমরা এটাই নিছি। আমাদের কাছে মনে হয়েছে এই বাজেটে এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা রাইড। আর এই হচ্ছে গিয়ে বাসের বাইরের অংশ। এটা আসলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, পশ্চিমবঙ্গের হচ্ছে গিয়ে সরকারি বাস, যার কারণে একটু এভারেজ। যদিও আমাদের দেশে বাস হইলে আরও খারাপ অবস্থা হতো, বাট এটা মোটামুটি একটা ভালোই বাস। অ্যান্ড বাকিটা রাইড করার পরে আপনাদেরকে বলতে পারবো যে কি অবস্থা, এটার এক্সপিরিয়েন্সটা। তো এই ছিল আমার ঢাকা টু দার্জিলিং 3 পর্বের প্রথম পর্ব। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমাকে তিনটা ভাগে ভাগ করতে হয়েছে।
তো আশা করি আজকের ভিডিও দেখে আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং নেক্সট পার্টগুলো দেখলে কিন্তু আপনারা ঢাকা থেকে দার্জিলিং যাওয়ার যেই টোটাল প্রসেসিংটা সেটা কিন্তু জেনে যাবেন। সো পরের ভিডিওগুলো দেখতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পেজটা ফলো দিয়ে রাখুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আনটিল দেন সবাই হেলমেট পরে বাইক চালাবেন এবং সেফ থাকা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। আমার ঢাকা টু দার্জিলিং দার্জিলিং